ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোট যুদ্ধে নেমেছে ৮টি প্যানেল। আজ প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪শে অগস্ট। এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ প্রার্থীদের, তবে অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। বুধবার শেষ দিন পর্যন্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ সহ ৮টি প্যানেল। ছাত্রদলের ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারী হামিম। শিবিরের প্যানেলে ভিপি পদে আবু সাদেক কায়েম ও জিএস পদে SM ফরহাদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদে থাকছেন বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন। প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু। ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ও জিএস পদে খায়রুল আহসান মারজান। স্বতন্ত্র প্যানেলে ভিপি জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস মাহিন সরকার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, তবে জানা যায়নি জিএস প্রার্থীর নাম। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের, তবে এ অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। আমরা তো দাবি জানাইনি একদিন সময় বৃদ্ধি করার জন্য, তাহলে কাদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বৃদ্ধি করা হলো? এটি কিন্তু এখন সুস্পষ্ট যে ছাত্রদল ওনাদের প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। বড় রকমের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে কিছু ঘটেছে, আমরা শুনেছি, সেই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। তার জন্য যে ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে। প্যানেল সহ জয়ে আশাবাদী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, ট্রান্সপোর্ট, নিরাপত্তা ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তারা। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এটা তো একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের অ্যারাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা, কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কি স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 24 আগস্ট দুপুর পর্যন্ত। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারীকে প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের সময় আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। এদিকে নির্বাচনে ৬৫৮টি ফর্ম সংগ্রহ হলেও জমা পড়েছে ৫০৯টি। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিড় প্রার্থীদের। বুধবার সকাল থেকে স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। প্রশাসন স্বৈরাচারীভাবে যা ইচ্ছা তা করতে পারবে না, সেগুলো হচ্ছে নিশ্চিত করা। আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি, শেখ তানভীর বারী হামিমকে জিএস এবং তানভীর হাসান হাদি মায়েদকে এজিএস প্রার্থী করে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। একটি পদ ছেড়ে দেওয়া হয় ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রলীগের হাতে নিগৃহীত তন্নির জন্য। সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। ছাত্রদলের পরপরই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে অপরাজেয় ৭১, অদম্য ২৪ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ BCL। আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিকীকরণের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের খাদ্যের সংস্থানের যে সংকট, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন জড়িত যে সংকট, সেই সংকটগুলোকে অ্যাড্রেস করে আমরা এখানে 14টি দাবি উত্থাপন করছি। দিন শেষে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সব মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৫৬৮ জন। শেষ দিন জমা পড়েছে ৫০৯টি।
509টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সে দিতে পারবো আগামীকাল। 28টি পদে ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। মোট ভোটার 39,775 জন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অযৌক্তিক, এজন্য সংবিধান সংশোধন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন ইস্যু তুলে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে তারা সফল হবে না। বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা। 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের যৌথ সভা করেছে দলটি। ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশজুড়ে 7 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ইস্যুতে বিএনপি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতি অযৌক্তিক, এটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর রুহুল কবির রিজভির দাবি, ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত জনগণ। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। দাবি আদায় না হলে নির্বাচন হবে না, কিছু দলের এমন মন্তব্যকে আমলে নিচ্ছে না বিএনপি নেতারা। আমরা চক্রান্তের কথা শুনি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় মতামত তুলে ধরে জুলাই সনদের খসড়া ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। বুধবার এ কথা নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের ওপরে স্থান দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এদিকে জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় 22 অগস্ট বিকেল 3টা পর্যন্ত বাড়িয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসেই আবারও বৈঠক করার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে একটি বৈধ আইনি প্রক্রিয়া বের করা যাবে বলেও আমরা বিশ্বাস করি। রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাবটি আসলে গ্রহণযোগ্য নয়। কলকাতায় পার্টি অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। বিবিসির পর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এমন খবর দেয়। এরপর বুধবার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে ঢাকার চিঠির জবাবে দিল্লি জানায় তার দেশে কার্যক্রমে নেই আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারতের দূতকে ডেকে কড়া হুঁশিয়ারি দিতে হবে। 19 আগস্ট ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানায়, সরকারি ও নিরাপত্তা বাহিনীর প্রায় 2000 ব্যক্তি কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। তারা সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। এর আগে 7 আগস্ট বিবিসি বাংলাও এমন খবর দেয়। দ্য প্রিন্টের ভাষ্য, আওয়ামী লীগের পলাতকরা ভারতীয় সুযোগ সুবিধা ব্যবহার করছে। নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি বিদেশে থাকা লুটসঙ্গীদের সঙ্গে যুক্ত হচ্ছে অনলাইনেও, চেষ্টা করছে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করতে দিল্লিকে বুধবার চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি জানায় তার দেশে কার্যক্রমের সুযোগ নেই আওয়ামী লীগের। বিশ্লেষকদের পরামর্শ, কেবল চিঠি নয়, ভারতীয় দূতকে ডেকে জানাতে হবে কড়া প্রতিবাদ। ভারত বারবার অতীতে বলে আসছে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অথচ এটা শুধু হস্তক্ষেপই না,
একেবারে শত্রুতামূলক আচরণ, এটা এনিমি স্টেট হিসেবে ধরা যায়। আজকে যদি বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকতো, তাহলে যেই কাজটা করতো ইন রেসপন্স সেটা হচ্ছে সরাসরি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো। ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে দুই দেশের সম্পর্ক আরও খারাপের সংখ্যায় নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতের ইন্ধনে আওয়ামী লীগ যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই আওয়ামী লীগ ভারতে বসে হোক বা পৃথিবীর অন্য জায়গায় বসে হোক অথবা বাংলাদেশের ভেতরে যারা এখনো লুকায়িত আছে, তারা চেষ্টা করবে যে ইলেকশনের আগে অরাজক একটা পরিস্থিতি করতে। দেশের সম্পদ লুট ও গণহত্যা চালিয়ে যারা বাইরে থেকে ষড়যন্ত্র করছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। বিশ্লেষকদের মতে ৭১-এ গণহত্যার ক্ষমা আদায় করে নিতে হবে বাংলাদেশকে। তারা বলছেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পাকিস্তান, তাই সম্পর্ক উন্নয়নে লাভ ক্ষতির হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। পাকিস্তানের দুই মন্ত্রীর ঢাকা সফর নিয়ে এমন পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ পাকিস্তান। দেশের বাইরে বৈঠক করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। এপ্রিলে ঢাকায় বৈঠক করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব, আর 4 দিনের সফরে ইতোমধ্যেই ঢাকায় আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর 23 আগস্ট আসবেন পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে, সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথেও। বিশ্লেষকরা বলছেন সবকিছুর আগে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি সুরাহা করতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও বাংলাদেশকে ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে। যে পাকিস্তান ৭১ থেকে বার হতে পারছে না, এটা আমরা না, কিন্তু আমরা কিন্তু বার হতে চাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি তোমরা ৭১-এর ব্যাপারটা সমাধান করে দাও। পাকিস্তানের দিক থেকে যদি পরিবর্তন যদি আসলেই করতে চায়, তাহলে গুরুত্ব দিতে হবে এই অর্থনৈতিক কাঠামোর উপরে। আর ওটা খুব তাড়াতাড়ি আমি মনে করি একটা জায়গায় যেতে পারে, যদি যেই সমস্যা দুটো রয়ে গেছে সেই সমস্যা দুটো যদি সমাধান করতে পারে। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের দিক থেকে আমাদের দাবি তাদের কাছে, কারণ তারা একটা দায়ের মধ্যে আছে, সেটার ব্যাপারে তারা তাদের দায়িত্বটা তারা নিক, এটা আমরা দাবি করতেই পারি। বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি। দুইটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের দুই মন্ত্রীর সফরে সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত ভ্রমণ, বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ইসলামাবাদকে কোনো ছাড় না দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিমাত্রা দরকার নাই, আমাদের যেটুকু প্রয়োজন আমাদের জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা যেখানে দুই দেশের সম্পর্কে সাযুজ্য পাবো, যেখানে পারস্পরিকভাবে লাভের জায়গাটা আসবে, সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার। অতিও হওয়ার দরকার নেই, কমও হওয়ার দরকার নেই। যে পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো আমাদের চেয়ে দুর্বল, এবং তারা ভালো করেই জানে আমাদের অর্থনৈতিক কাঠামো। সেখানেই যদি তারা মার্কেটের সুযোগ করে দেয়, ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয়, তাহলে আমি মনে করি একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। কিন্তু অর্থনৈতিক কাঠামো আমি নেই একেবারে, আমি একটা রাজনৈতিক কাঠামো করছি, তাও আবার ভারতকে কেন্দ্র করে, এটা বেশি দূর টানা যায় না। তবে হিসেব নিকেশ মিললে পূর্ব শত্রুরাও মিত্র হতে পারেন, এমন উদাহরণ রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর প্রধান শাহিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শাহিনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যদিও বুধবার নির্দেশ না মেনে অফিস করেন তিনি। এদিকে আপত্তিকর ভিডিও নিয়ে তদন্তে 4 সদস্যের কমিটি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন। এতে শাহিনুল রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করা হয়। তবে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে শাহিনুল ইসলাম ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে।
এদিকে এ বিষয়ে ডেপুটি গভর্নর ও 2 জন নির্বাহী পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বুধবার শাহিনুল ইসলামের অফিস করা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাও বলা হয়েছে ওনাকে, উনি কি বলছেন? স্যারের নির্দেশকে ওনাকে কমপ্লাই করতে হবে। মূল কথা হচ্ছে ওনার রিপ্লাই কি ছিল? হ্যাঁ, ওনার রিপ্লাই কি ছিল? স্যার হাই কমান্ড আসলে ওটা উনি কমপ্লাই করুন। আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের আগস্টে পদত্যাগে বাধ্য হন বিএফআইয়ের তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান শাহিনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে 3 জনের নাম সুপারিশ করেছিল সেই তালিকায় শাহিনুলের নাম ছিল না। তারপরও এই পদে নিয়োগ পান তিনি। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পোস্তগোলায় ভাঙা হলো আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশাল বাংলো বাড়ি। বিআইডব্লিউটিএ জানায় 1 একরেরও বেশি নদীর জায়গা অবৈধভাবে ভরাট করে বাড়িটি করা হয়েছিল। ক্ষমতার প্রভাবের কারণে একাধিকবার চেষ্টা করেও ভাঙা যায়নি। এবার পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলছেন কর্মকর্তারা। আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান। বুধবার সকালে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। দক্ষিণ কেরানীগঞ্জে নদীর জমিতে অবৈধভাবে এই বাংলো বাড়িটি বানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে চেষ্টা করলেও ক্ষমতার প্রভাবের কারণে ভাঙা যায়নি বাড়িটি, জানান কর্মকর্তারা। সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। ইতিপূর্বে আমাদের এখানে উচ্ছেদ অভিযান আমাদের পরিচালনা করা হয়েছে, আমরা তখন এখানে ছিলাম না, কিন্তু এখানে তৎকালীন সরকার তাদের মধ্য দিয়ে কিন্তু উচ্ছেদ করা আসলে সম্ভব হয়নি। 2019 সালে বুড়িগঙ্গার নদী ও আশপাশের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে নদীটি। এসব জমি পুনরুদ্ধারে অভিযান চলবে। পরবর্তীতে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দিব যে এই যে অবমুক্ত করা জায়গা, প্রায় 1.5 একর জায়গা আমরা উচ্ছেদ করে অবমুক্ত করছি, এই জায়গাতে আমাদের কোনো ইকো পার্ক করা যায় কিনা এই ধরনের চিন্তাভাবনা আমাদের রয়েছে। এর আগে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ ডকইয়ার্ড ও ভবন ভেঙে দিয়েছে অভিযানে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে 175 জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও IOM এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় 20 অগস্ট বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে 175 জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে। তাদের সঙ্গে লিবিয়ার মানব পাচার চক্রের মাফিয়া প্রধান শাখাওয়াতকেও বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে পাঠানো হচ্ছে। প্রত্যাবাসিতরা 21 অগস্ট সকাল 6টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। জানায় দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করে এবং বিদায় জানায়। পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করতে নতুন ব্রিজ ব্যাংক গঠনের খসড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর। একীভূত ব্যাংকের ভালো ঋণ নিজেদের কাছে রেখে মন্দ ঋণ দেয়া হবে তৃতীয় পক্ষের কাছে। শুরুতে নতুন আমানত সংগ্রহ এবং ঋণ আদায় জোরদারের পাশাপাশি কর্মীদের চাকরির সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় 5টি বেসরকারি ব্যাংকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নতুন ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রের খসড়া।
নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হওয়ার পর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC-তে আবেদন করা হবে। অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ব্রিজ ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এই একীভূত প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। ব্যাংকগুলোর কার্যক্রম তখন কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তীতে ব্যাংকটাকে কিভাবে এটা কি সাস্টেন করবে হবে নাকি সেটাকে আমরা হস্তান্তর করবো, এটা কি প্রাইভেট সেক্টরে যাবে না এটা প্রাইভেট সেক্টর বা পাবলিক ব্যাংক হবে, সেগুলো বাংলাদেশ ব্যাংক পরবর্তী কার্যক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করবে। একীভূত ৫ ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর হবে নতুন ব্যাংকের নামে। এরপর ভাগ হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ। ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ স্থানান্তর করা হবে তৃতীয় পক্ষের কাছে। আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার। প্রত্যেকে তো 93-94% করে আপনার ব্যাড অ্যাসেট, তার মানে গুড অ্যাসেটের কত এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে হবে না। এবং এগুলোর মার্চ করার পরেও আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটা নিয়েও কাজ চলছে। একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে। ব্যাংক একীভূত হলে কর্মীদের যেন ছাঁটাই করতে না হয় সেজন্য গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া আমানতকারীদের আস্থা ফেরানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে। পাশাপাশি বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী এবং মৃত্যুর সংখ্যাও। তাই আগাম ব্যবস্থা না নিলে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও রোগীর সংখ্যা বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগগুলো পৌঁছে দেওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়ও। অভিযোগ আছে সেখানে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম খুবই কম, ফলে রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। অন্যদিকে ঢাকার বাইরে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ফলে রাজধানীর হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যসেবার কেন্দ্রভিত্তিক কাঠামোই এই সংকটকে জটিল করে তুলছে। জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে সামান্য উপসর্গ থাকলেও রোগী ছুটে আসছেন ঢাকায়। আগেভাগেই রোগী শনাক্তের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু মানুষ টেস্ট করবে তারা। এখন তাকে টেস্ট করতেও চলে আসতে হচ্ছে শহরে। চিকিৎসা ব্যবস্থার যদি এরকম কেন্দ্রীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে মৃত্যুর কারণ এত রোগী সামাল দেওয়া একসঙ্গে। জনস্বাস্থ্যবিদ জানিয়েছেন প্রতিটি অঞ্চলে রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম নিশ্চিত করা ছাড়া ডেঙ্গু মোকাবিলা দীর্ঘমেয়াদেও সম্ভব নয়। আপনি বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে রোগীর মৃত্যু হার প্রত্যক্ষভাবে কমাতে পারবেন। হ্যাঁ, অনেক পরোক্ষ কারণ আছে, রোগীর সংখ্যা যেন না বাড়ে, মশা নিয়ন্ত্রণ করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সেগুলো আছে। কিন্তু প্রত্যক্ষ হচ্ছে যে আমি দোরগোড়ায় যদি আমি পরীক্ষা করার ব্যবস্থা করতে পারি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে দ্রুত কার্যকরী সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীন ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি 5 বছর পর সীমান্ত বাণিজ্য পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি, বেইজিং। এছাড়া 7 বছর পর এই মাসের শেষে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সীমান্তে উত্তেজনা সহ নানা ইস্যুতে চীন ও ভারতের মধ্যে বিরোধ দীর্ঘদিনের, তবে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোমবার 2 দিনের সফরে ভারতে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। এছাড়া বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সফরের প্রথম দিনই ওয়াং ই মন্তব্য করেন, চীন ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। তাছাড়া এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দিল্লি বেইজিং সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচলের শিবকিলা
এবং সিকিমের নাথুলা দিয়ে সীমান্ত বাণিজ্য শুরু হতে চলেছে। সম্পর্কের কঠিন সময় পার করার পর দুই দেশ এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর জন্য উভয় পক্ষের একটি স্পষ্ট এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সেই প্রচেষ্টায় আমাদের 3টি পারস্পরিক বিষয় দ্বারা পরিচালিত হতে হবে। এগুলো হলো পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং স্বার্থ। করোনা মহামারী চলাকালে 2020 সালে চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেয় ভারত। একই বছরে লাদাখে ভারত চীন সংঘর্ষের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলায় চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। সীমান্ত বাণিজ্য শুরুর পাশাপাশি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একে অপরের দেশ সফর করছেন। সাংহাই সহযোগিতা সংস্থা SCOর শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ মাসের শেষে চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী, যা 7 বছরের মধ্যে প্রথম বেইজিং সফর হবে মোদির। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চীন সফর করেন। রাশিয়া থেকে তেল কেনায় সম্প্রতি ভারতের উপর 2 দফায় 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হচ্ছে 27 আগস্ট। এখন পর্যন্ত শুল্কে ছাড় বা কমানোর কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট। জুবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে এর মধ্যে হ্রদের পানি বেড়ে বেশ কয়েক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, উজানের ঢলে হ্রদের পানি এর মধ্যে 108.35 ফুট অতিক্রম করে ফেলেছে। 109 ফুট হলে বাঁধের স্পিলওয়ের ওপর দিয়ে পানি উপচে পড়ে। বাঁধের চাপ কমাতে গত রাতে 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। এদিকে হ্রদের পানি বাড়ায় ইতোমধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু হয়ে গেছে, যা থেকে প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে হ্রদের পানি বেড়ে বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু ও ননিয়ারচর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে ভোগান্তিতে স্থানীয়রা। গত 22 জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা 100 ফুট মেইন সি লেভেল অতিক্রম করে। ঝালকাঠি পৌরসভার 5টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তিতে স্থানীয়রা। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পানি। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও ফল না মেলায় আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। তবে সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় 2 বছর ধরে পানির তীব্র সংকট। দিনের বেশিরভাগ সময় পানি মেলে না এসব এলাকার বাসিন্দাদের। সময়ের সাথে আরও তীব্র হচ্ছে সংকট, অভিযোগ ভুক্তভোগীদের। যতটুকু সময় থাকে পানির রেস থাকে খুব কম, টিপটিপিয়ে পড়ে। আমরা নদীতে গোসল করি, তারপরে কলের পানি এই জায়গা দিয়ে নিয়ে অনেক কষ্ট হয়, অনেক দূরে তো কল। দিনে পাই না, পানি পাই রাত্রে, রাতে পানি দিয়ে কি করব? দিনেই তো সব কাজ করা লাগে মহিলাদেরকে। রাতে 2টার পরে পানি পাই, হেকালে পানি দিয়ে কি করব? গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ সমস্যা, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাতে পৌর কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি আড়াল করছেন। এর মধ্যে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে, গত রমজানে নষ্ট 3টি পাম্পের 2টি চালু করা হয়েছে। পৌর কর্মকর্তার দাবি, নদীর পানি ফিল্টার প্রকল্প অনুমোদন হলে আর কোনো সংকট থাকবে না। 7 ডিস্ট্রিক্ট প্রকল্পের মাধ্যমে একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, যেটা ভূপৃষ্ঠস্থ পানি থেকে হবে এবং ঝালকাঠিবাসীর জন্য যত পানির সমস্যা আছে এগুলি আমার মনে হয় যে আগামী 20 বছরের জন্য সেই সংকট নিরসন হবে। পৌর শহরের মোট 9টি ওয়ার্ডে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, এই পানির সংকট সমাধানে তো বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সবশেষ কি তথ্য জানা গেছে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে? যে দেখুন, ঝালকাঠি পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পৌরসভা, কিন্তু এই পৌরসভায়
দীর্ঘদিন থেকেই কিন্তু এই পানির সমস্যা বিরাজ করছে। বিভিন্ন সময় গ্রাহকরা এ নিয়ে আন্দোলন সংগ্রাম করলেও আসলে তারা কিন্তু সেরকম কার্যত কোনো সমাধান পাচ্ছে না। আমরা কয়েক রোজার পর থেকেই দেখতে পাচ্ছি যে ঝালকাঠিতে পানি সংকটের সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে বৈদ্যুতিক সমস্যা এবং মোটর নষ্টর কারণে এই সমস্যা দেখা দিয়েছে এবং কয়েকটি জায়গায় বিশেষ করে কলা বাগান এলাকায় ওখানে পানির যে পাইপ রয়েছে, সরবরাহ পাইপ, সেই পাইপ আসলে তুলনামূলক চিকন, যে কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। তো গ্রাহক যারা রয়েছে তারা জানিয়েছে যে দিনের অধিকাংশ সময় কিন্তু তারা আসলে পানি ঠিকমতো পায় না। যখন পানিটা আসলে প্রয়োজন সকালে, দুপুরে বা সন্ধ্যায়, সেই সময়টাতে কিন্তু তারা পানি পাচ্ছে না এবং যখন পানিটা পায় তাও অল্প সময়ের জন্য, যে কারণে তারা কিন্তু দৈনন্দিন যে সকল কাজ রয়েছে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছে না, যাতে করে গ্রাহকরা কিন্তু দীর্ঘদিন থেকে এই ভোগান্তি পোহাচ্ছে। গ্রাহকদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে না বিধায়ী এই সমস্যা লেগেই থাকে। তবে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে সকল সরবরাহ ব্যবস্থা, পানির পাম্প এবং বৈদ্যুতিক যে সমস্যা রয়েছে সেই কারণে তারা সরবরাহ সঠিকভাবে করতে পারছে না এবং ওইখানে তারা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে পানির এই সমস্যা সমাধান হবে। আর গৃহস্থলীর কাজে যারা রয়েছে তারা কিন্তু বলছে যে তারা গোসল, রান্নাবাড়া এবং অন্যান্য কাজে পানির ব্যবহার সঠিকভাবে করতে পারছে না। সেখানেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, অর্থাৎ অনিরাপদ পানি তারা নদী এবং খাল ডোবার সেই সকল পানি ব্যবহার করে নানা রকম রোগ আক্রান্তও হচ্ছে। আপনার চর্মরোগ এবং নানা রকমের সর্দি কাশি তাদের লেগেই থাকে। এই কারণে কিন্তু তারা খুব দ্রুত দাবি জানিয়েছে যে যাতে করে এই পানির সমস্যার সমাধান করা হয় এবং তারা যেন নির্বিঘ্নে পানি পান। অধিকাংশ জায়গায় আমরা দেখেছি যে সকল যখন পানি পড়ে তার সেই পানিরও কিন্তু আসলে গতি খুবই কম এবং সেই পানির গতি কম থাকার কারণে তাদের কিন্তু সময় ক্ষেপণ হয়। তারা কিন্তু প্রয়োজনীয় যে সকল কাজ যত দ্রুত করা সম্ভব বা করা প্রয়োজন সেটি কিন্তু তারা পারে না। এ কারণে তারা কিন্তু এই কয়েকদিন ধরেই বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম, বিক্ষোভ এবং সমাবেশ করে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে তারা ধর্ণা দিচ্ছে এবং অনুরোধ জানাচ্ছে, আবেদন করছে, স্মারকলিপি দিচ্ছে। এই ছিল আসলে ঝালকাঠি পৌরসভার পানি সরবরাহ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা। পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে যে 7 দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা অযৌক্তিক বলছেন বুয়েট শিক্ষার্থীরা। গভীর রাতে বুয়েট ক্যাম্পাস হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। বুয়েট শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কেবল মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, যাকে কোনোভাবে প্রকৌশলের সমান ভাবা ঠিক নয়। ডিপ্লোমা ডিগ্রিধারীরা 10ম গ্রেড পুরোপুরি অবৈধভাবে দখল করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলেছে। তারা পরবর্তী সময়ে পদোন্নতি নিয়ে বিসিএস সমমান 9ম গ্রেডে যাচ্ছে, যেখানে তাদের বিসিএস পরীক্ষায় বসার যোগ্যতা নেই। শিক্ষার্থীরা আরও দাবি করেন, দেশের প্রকৌশল খাতের সংস্কার করতে যোগ্যদের সুযোগ দিতে হবে। টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, তাকে প্রকৌশলীর সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা। মাদারীপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিরোধে গ্রামবাসী নিজেরাই নেমেছেন মাঠে। এসব অপরাধ প্রতিরোধে লাঠি হাতে রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন তারা। এতে কমেছে চোর ডাকাতের উপদ্রব, স্বস্তি এসেছে গ্রামবাসীর মনে। মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রাম। দীর্ঘদিন ধরে চুরি ডাকাতিতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী রাত জেগে দিচ্ছেন পাহারা। ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে গ্রামে একের পর এক চুরির ঘটনায় অজানা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছেন তারা। এরপর সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেন নিজেরাই পালা করে পাহারা দেবেন গ্রাম। আমরা গ্রামে অনেক সতর্ক হয়ে থাই, কিন্তু এরপরও আমরা ঘরে ভালোভাবে ঘুমাইতে পারি না। আমাকে এলাকায় যারা যত চুরি দাঁড়ি না হয়, এই জন্য আমরা বলছি যদি চোর আসে আমরা কেউ ছাড় দেবো না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেবো না। গত এক মাসে জেলায় অন্তত 25টি চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ধরতে অভিযানের পাশাপাশি গ্রামাঞ্চলে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুরি এবং ছিনতাই প্রতিরোধে মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে এই যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্সি এবং যেই অপরাধী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। প্রতিটি গ্রামে এ ধরনের উদ্যোগ নিলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজন।